আসসালামু আলাইকুম। আমি সোহন খান। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি শোনাবো ও দেখাবো একটু অন্যরকম কুয়াকাটা ভ্রমণ গল্প। এর আগে বহুবার কুয়াকাটা গিয়েছি, তবে কখনোই সরাসরি বাইকে যাওয়া হয়নি। তাই আমাদের এবারের প্ল্যান যশোর থেকে বাইক রাইড করে কুয়াকাটা ভ্রমণে যাব। আমরা টোটাল ৬টা বাইকে পিলিয়ন সহ মোট ১২ জন মোটামুটি রাত ৪টার মধ্যে বের হয়ে পড়লাম কুয়াকাটার উদ্দেশ্যে। চারিদিকে মোটামুটি অন্ধকার, সাথে হিমশীতল বাতাস ও কুয়াশা। আমরা ডিসেম্বরে ভ্রমণ করছি, এজন্য শীতের প্রভাবটাও বেশ ভালোই। শীত থেকে বাঁচার জন্য সব রকম প্রস্তুতি নিয়েই আমরা ভ্রমণ শুরু করেছি। প্রথমেই আমরা মনিরামপুর পর্যন্ত গিয়ে সবার বাইকের ট্যাঙ্কি ফুল করে ফেলি। আমাদের ভ্রমণের রাস্তার প্ল্যান হলো যশোর থেকে কেশবপুর চুকনগর হয়ে খুলনা, তারপরে খুলনা থেকে বাগেরহাট পিরোজপুর হয়ে বরিশাল, এবং বরিশাল থেকে সোজা পটুয়াখালী কুয়াকাটা। ট্যাঙ্কি ফুল করে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করি। চারিদিকে সুন্দর পরিবেশ ও কুয়াশা ভেদ করে সূর্য ওঠার মারাত্মক সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে থাকি। যারা বাইকে প্রতিনিয়ত ট্রাভেল করে থাকে তারা জানে ভ্রমণের প্রতিটা মুহূর্ত কতটা গভীরভাবে উপভোগ করা যায়। রাস্তা সহ চারিদিকের প্রত্যেকটা বিষয় কত নিখুঁতভাবে অনুভব করা যায়। কেশবপুরের এই রাস্তাটি আর রাস্তা সোজা উদীয়মান সূর্যের কিরণ যেন এই দৃশ্যের সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা খুলনা রোডের পাশে অবস্থিত বিখ্যাত সেই চুকনগরের আব্বাস হোটেলের সামনে চলে আসি। কিন্তু কিছুক্ষণ পর চুকনগর পার হয়ে আমাদের মধ্যে একটা বাইকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। এই মুহূর্তে আমরা চুকনগর পার হয়েছি। তার মধ্যে আমাদের একটি বাইকের পেছনের চাকাটা লিক হয়ে গেছে। বুঝতেছি না কিভাবে কি হলো। আমরা আশেপাশে বাজার আছে কিনা সেটারও ধারণা নেই। আমরা এখন গুগল ম্যাপে দেখবো নিকটবর্তী বাজার কোন পাশে আছে, সেখান থেকে আমরা সেটা রিপেয়ার করার চেষ্টা করব। কিছু দূর গিয়ে একটি বাজারে ছোট একটি রিপেয়ার শপে কোনো রকম পাংচার সারানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত খুলনা যাওয়া পর্যন্ত আমাদের সেই একই বাইকের রিপেয়ারকৃত চাকার হাওয়া কমতে দেখা যায়। তারপর খুলনার একটি রিপেয়ার শপ থেকে জেল ভরা হয়। একই সময়ে আমরা পাশের দোকানে চায়ের বিরতি নিয়ে নিই। জেল ভরা সম্পূর্ণ করে খুলনা 0 পয়েন্ট থেকে আমরা রূপসা সেতুর দিকে আগাতে থাকি। কিছু মুহূর্ত পরেই চলে আসি রূপসা সেতুর উপরে। রূপসা সেতু আসলেই অনেক সুন্দর ও পুরনো একটি সেতু, একই সাথে খুলনা বিভাগের অন্যতম বড় ও সুন্দর একটি সেতু। তবে আমার কাছে দিনের তুলনায় রাতের দৃশ্যপট বেশি আকর্ষণীয় লাগে। এখানে প্রথম এসেছিলাম প্রাইমারিতে ক্লাস 2তে যখন পড়তাম, তখন শিক্ষা সফরে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজারে গিয়েছিলাম। একই সফরে ফিরে আসার সময় এই সেতুতে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। তখন থেকে বড় সেতু বা ব্রিজ বলতে শুধুমাত্র এটাকেই বুঝতাম। তারপর একে একে বাগেরহাট পিরোজপুর জেলা পার হয়ে ঝালকাঠি জেলার কাছাকাছি চলে আসলাম, এবং এখানে এসেই বরিশালের ঐতিহ্যগুলো ফিল করতে থাকলাম, যেখানে ছোট ছোট চ্যানেল বা খালগুলোতেও চলে বড় বড় সব নৌকা। এই পর্যন্ত সম্পূর্ণ রাস্তা ভ্রমণে বেশিরভাগ রাস্তাই পেয়েছে উন্নত ও যথেষ্ট প্রশস্ত, যেখানে বেশ নির্বিঘ্নেই মোটামুটি গতিতে বাইক রাইড সম্ভব হয়েছে। তবে কিছু কিছু রাস্তা ও ব্রিজ নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আশা রাখি আগামীতে আবার কখনো এভাবে ভ্রমণের সময় এগুলো সব প্রস্তুত হয়ে যাবে। এভাবেই যেতে যেতে চলে আসলাম ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে, যেটা পিরোজপুর জেলার কোচা নদীর উপরে অবস্থিত, এবং এটাও কিন্তু বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দীর্ঘ একটি সেতু, যেটা দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার। এই সেতুটি সংযোগ ঘটিয়েছে বরিশাল ও খুলনা বিভাগের সব জেলাগুলোর সাথে। কয়েক বছর আগে ওইসব নদী পার হতে একমাত্র পরিবহন ব্যবস্থা ছিল ফেরি, যার জন্য অপেক্ষাও করতে হতো ঘন্টার পর ঘন্টা। তবে প্রায় ৬ বছরের দীর্ঘ কর্মযজ্ঞ শেষে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই সেতুটি। সেতুটির প্রায় ১৪ মিটার প্রশস্তে ২ লেনের রাস্তা দিয়ে বাইকের সর্বোচ্চ গতি ওঠালেও যেন মনে হচ্ছিল সামান্য। তারপর আমরা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাই ঝালকাঠি শহরে, এবং সেখানে গিয়ে রোড সাইড একটি হোটেল থেকে ডিম এবং পরোটা দিয়ে আমাদের সকালের নাস্তার পর্বটি সেরে ফেলি। তারপর ছোট বড় রাস্তা, নদী ও শহর পার করে যেতে থাকি বরিশালের দিকে। তারপর বরিশালে প্রবেশ করেই একের পর এক নবনির্মিত সব ব্রিজ পার করতে থাকি। কয়েক বছর আগে এগুলোরও একমাত্র ভরসা ছিল ফেরি, যার জন্য ভ্রমণ যাত্রা হতো আরও অনেক বেশি দীর্ঘ। এভাবেই নদীনালা পার করে চলে আসি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং বিশ্ববিদ্যালয়টি রাস্তা থেকে বেশ ভালোভাবে দেখা যায়, যা দেখে ধারণা করা যায় ভেতরটা কত বিশাল ও সুন্দর। তারপর আর কি বিভিন্ন অঞ্চলের ছোট বড় নদ নদী ও ব্রিজ পার করতে করতে চলে আসি দেশের আরও একটি বিশাল সেতুতে, যার নাম পায়রা সেতু বা লেবুখালী সেতু। এটা পটুয়াখালী জেলার বুড়িশ্বর নদীর ওপরে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার। তবে অন্যান্য সেতুগুলোর তুলনায় এই সেতুটি অত্যন্ত আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে, যার ফলে সৌন্দর্য বেড়ে গিয়েছে কয়েক গুণ। এবং এখন পর্যন্ত যতগুলো ছোট বড় ব্রিজ বা সেতু অতিক্রম করলাম, সব মিলিয়ে মনে হচ্ছে দেশের অর্ধেক টাকা হয়তো বরিশাল বিভাগের এসব সেতু বানাতেই খরচ হয়ে গিয়েছে।
তারপর এভাবেই যেতে যেতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান কুয়াকাটা এবং সোজা চলে যায় আমাদের আগে থেকে ঠিক করে রাখা হোটেলে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে নিচে বাইক পার্ক করে ক্লান্ত শরীর নিয়ে চলে যায় নিজেদের রুমে। প্রত্যেকটা রুম প্রায় একই ডিজাইনের এবং একই সুযোগ সুবিধা সম্পূর্ণ। রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা প্রতিদিন। ছিল 2টি খাট, যেটাতে থাকবো মোট 4 জন। রুমে সবাই ফ্রেশ হয়ে বেশ লম্বা একটি রেস্ট নিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে বের হই শুটকিপল্লী ও লেবু বাগানের দিকে এবং যাওয়ার পথেই সুন্দর একটি জায়গা দেখে সবাই ছবি তোলা শুরু করে দিই। একই সাথে কাটে সুন্দর কিছু মুহূর্ত এবং এখান থেকেই আমরা সূর্যডোবাটা উপভোগ করি, সাথে শুনতে থাকি সমুদ্রের গর্জন। এখানে বেশি সময় কাটানোই, লেবুর বাগান পর্যন্ত যেতে যেতে বেশ অন্ধকার হয়ে যায়। তারপর আমরা আবার শুটকিপল্লীতে ফিরে আসি। চারিদিকে শুটকি ঝোলানো, প্রায় মানে মনে হচ্ছে হাজার হাজার মাছের শুটকি এখানে আছে, হাজার হাজার প্রকারের মাছের। চিংড়ি থেকে শুরু করে লইট্টা সহ আরো অনেক, মানে জানা নাম না জানা অনেক অনেক মাছের শুটকি এখানে আছে। এখানে প্রত্যেকটা দোকানের সামনে বিভিন্ন প্রকারের ও বিভিন্ন সাইজের হাজার হাজার শুটকি মাছ প্রদর্শন করা আছে, যেগুলোর সাইজ 5 থেকে 6 ফুট পর্যন্তও আছে। এবং একই সাথে ঝোলানো আছে বালাচাও, যেটার নাম আগে শুনলেও কখনো ট্রাই করা হয়নি। তাই 250 গ্রামের একটি বালাচাও নিয়ে সবাই মিলে টেস্ট করলাম। খেতে কিছুটা শুটকির গন্ধযুক্ত চানাচুর মাখার মতো লাগলো, তবে এটা নাকি শুধু খাওয়ার থেকে গরম ভাতের সাথে বেশি মজা লাগে। যাই হোক, তারপর এখান থেকে সবাই টুকটাক শুটকি কিনে চলে যায় দুপুরের এবং রাতের খাবার একসাথে খেতে। আমরা দুপুরে এসেই সবাই ফ্রেশ হয়ে ঘোরাঘুরিতেই ব্যস্ত ছিলাম, খাওয়ার জন্য দিনের সময় নষ্ট করিনি। তাই সন্ধ্যার পর সবাই মিলে বিভিন্ন ভর্তা, মাছ ও ডাল দিয়ে খাওয়া শেষ করলাম। এখানে খাবারের স্বাদ মোটামুটি, তবে দাম তুলনামূলক বেশি। তারপর খাওয়া দাওয়া শেষে আমাদের সেতু ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে আমরা সমুদ্র পাড়ে চলে আসি। বলে রাখা ভালো, সেতু ভাইয়ের বার্থডেকে কেন্দ্র করেই এই দিনে কুয়াকাটা আসার প্ল্যান শুরু হয়েছিল, যা সুন্দরভাবে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর সেলিব্রেশন শেষে সমুদ্র পাড়ে আমরা আবিদ ভাইয়ের ইউকুলেলের সুরে জমিয়ে তুলি গানের আসর, যা দেখে শুধু আমরা না, আশেপাশের মানুষও বেশ এনজয় করছিল। এরপর আমাদের রাতের সমুদ্র বিলাস শেষ করে সবাই মোটামুটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। তবে আমরা কয়েকজন রাত প্রায় 12টার দিকে চলে আসি সি ফুড মার্কেটে। ব্যক্তিগতভাবে সামুদ্রিক এসব খাবার আমার ভীষণ পছন্দ, বিশেষ করে অক্টোপাস। সেখানে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দাম দর করতে থাকি। অক্টোপাস আপনার দেয় কেজি হিসাবে, এগুলো কেজি পড়বে 700 টাকা করে কেজি পড়বে। নরমালি আসতে কিরকম? হ্যাঁ, নরমালি আসতে আচ্ছা একটু দেখি। এটা আপনার 220 টাকা পড়বে ভাইয়া। পিস কত করে? এটা বড় 200, এটা 100 পিস। আর এই কাঁকড়াগুলো? কাঁকড়া ভাই এগুলো হচ্ছে আপনার জোড়া 150, আর এগুলো জোড়া 100। টুনা ফিশ? ওটা হচ্ছে 500 টাকা কেজি। এক একটা সাইজ কেমন? একটা 1 কেজি আছে 800 গ্রাম। তারপর একটি দোকান থেকে বেশ কিছু বড় সাইজের কাঁকড়া ও 2টি অক্টোপাস কিনে ফ্রাই করতে দিই। আমিও কৌতূহলের সাথে সবকিছু দেখতে থাকি। তবে রান্নার পরিবেশের অবস্থা মারাত্মক বাজে, চারিদিকে নোংরা অবস্থা ও দুর্গন্ধ। তবে এইসব জায়গায় এর থেকে ভালো পরিবেশ আশাও করতে পারছি না। প্রায় 20 মিনিট ধরে তারা সম্পূর্ণ প্রসেস শেষ করে ফ্রাই করতে থাকে। তারপর কাঁকড়া ও অক্টোপাস ফ্রাই খেয়ে আমরা সবাই হোটেলে ব্যাক করে ঘুমানোর জন্য, কারণ একটু পরেই আবার বের হতে হবে। তারপরও ভাই ব্রাদাররা একসাথে এক রুমে থাকলে যা হয়, হাসি ঠাট্টা করতে করতেই রাত 2টা। তারপর ঠিক রাত 4টায় আমরা সবাই আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পরিপূর্ণভাবে সূর্যোদয় দেখার উদ্দেশ্যে। গন্তব্য গঙ্গামাতি সানরাইজ পয়েন্ট। নির্মাণাধীন রাস্তা দিয়ে প্রায় 45 মিনিট রাইড করে পৌঁছালাম তলাতলি মোহনা পর্যন্ত। সেখানে সবাই একটু চায়ের বিরতি নিলাম। তারপর নৌকাতে সবার বাইকগুলো তুলে কিছুটা ঝুঁকি নিয়ে তলাতলি মোহনা পার হই।
এরপর আরো একটু পথ পাড়ি দিয়ে দিনের আলো ফুটতে ফুটতে পৌঁছে যায় গঙ্গামতি সানরাইজ পয়েন্টে এবং অপেক্ষা করতে থাকি সূর্যের। 6টা 20 বাজে, অথচ এখনো সূর্যের কোনো দেখা নাই। হয়তো শীতের সকাল, এজন্য সূর্য হয়তো একটু লেট করে ঘুম থেকে উঠছে। আমরা অপেক্ষা করছি সূর্য উদয় দেখবো। তবে সূর্য ওঠার আগ মুহূর্তে এই যে পরিবেশটা তৈরি হয়েছে, এটা কিন্তু খুবই দারুণ লাগছে। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে কুয়াশা তো আছেই, সাথে এই যে সূর্যের সামান্য প্রতিফলনে পানির উপর যে একটা রিফ্লেক্ট করছে, এই যে এতগুলো নৌকার একটা রিফ্লেকশন, মানুষের রিফ্লেকশন, সব মিলে দারুণ একটা ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে এখানে। আমরা অপেক্ষা করছি সূর্য উদয় দেখবো, সাথে ছবি টবি তুলছি, ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, এই আর কি। দেখি সূর্য কখন ওঠে, আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। সেই সময়টাতে আমরা বিভিন্নভাবে মজা করতে থাকি এবং ছবি তুলতে থাকি। তবে আমরা সূর্য উদয়ের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হঠাৎ করেই দেখি সূর্য অনেকটাই উঠে গিয়েছে। কারণ কুয়াশার পরিমাণ অনেক ছিল দূরে, যার কারণে একদম নিচ থেকে আমরা দেখতে পারিনি। কিন্তু একটু পরে গিয়ে খেয়াল করলাম যে সূর্য বেশ অনেকটাই উপরে উঠে গিয়েছে। কুয়াশা যত কেটে যাচ্ছে, সূর্যর স্পষ্টতা ততটাই বোঝা যাচ্ছে। সূর্য আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকছে, দেখতে খুবই ভালো লাগছে। যদিও জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, তবে খালি চোখে অনেক অনেক দুর্দান্ত লাগছে দৃশ্যটা দেখতে। তবে শুধু সূর্য নয়, আশেপাশে যে পরিবেশ, এই পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর। নিজের কাছে মনের মধ্যে যেমন ভালো লাগছে, আশেপাশের মানুষ খুবই এনজয় করছে, ছবি তুলছে। সূর্যের এই যে প্রতিফলন দিচ্ছে দেখা যাচ্ছে, তারপরে এই যে রিফ্লেকশন, ঝাউবন পেছনে, সব মিলিয়ে খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয়েছে। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্য রাখাইন পল্লীর উদ্দেশ্যে রওনা দিই। এবং যাওয়ার পথে মহিপুর কাওয়ারচর নামে একটি পল্লীতে সকালের নাস্তা করার জন্য একটি খাওয়ার হোটেলে আসি। তবে এসে কিছুটা অবাক হলাম, কারণ এখানে 1 প্লেট খিচুড়ি, 1 পিস ইলিশ মাছ, 2 পদের ভর্তা সহ মাত্র 70 টাকা, এবং অর্ডার দেওয়ার পরে পাশেই আবার তাজা মাছ ভেজে দিচ্ছে। খিচুড়ির স্বাদ মোটামুটি, তবে মাছটা বেশ মজার ছিল। খাওয়া শেষ করে আবারও শুরু করি আমাদের যাত্রা। বিভিন্ন রকম ছোট বড় রাস্তা পেরিয়ে প্রায় 30 মিনিটের মধ্যে পৌঁছে যায় মিস্ত্রিপাড়া রাখাইন পল্লীতে, এবং প্রথমেই টিকিট কেটে ঢুকে যায় রাখাইন জাদুঘরে, যেখানে অবস্থিত সীমা বৌদ্ধ বিহারটি এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে উপমহাদেশের অন্যতম বৃহৎ বুদ্ধ মূর্তি রয়েছে, যা প্রায় 37 মণ ওজনের এবং অষ্টধাতু দিয়ে নির্মিত। তাছাড়াও এই জাদুঘর ও মন্দিরের চারিপাশ দিয়ে ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। আরও আছে একটি পরিত্যক্ত কুয়া। এরপর আমরা রাখাইন পল্লীর রাখাইন মার্কেটে কেনাকাটার উদ্দেশ্যে যাই। ঘুরে দেখি বিভিন্ন পণ্যের দোকানগুলোতে। পাশেই দেখি রাখাইন তাঁত বস্ত্র তৈরি করার কয়েকটি যন্ত্র। এই যন্ত্রগুলোর সাহায্যেই ঐতিহ্যবাহী তাঁতের বিভিন্ন ধরনের বস্ত্র তৈরি করা হয় এবং সরাসরি এই দোকানগুলোতে বিক্রি করা হয়। কুয়াকাটার এসব মার্কেটগুলোর সবথেকে পরিচিত জিনিসগুলোর মধ্যে অন্যতম হলো এখানকার শাল বা চাদর ও হরেক রকমের আচার সামগ্রী, যেগুলো দামদার করে না কিনলে ঠকবেন নিশ্চিত। তবে এগুলোর পাশাপাশি দেখলাম কিছু আজব টাইপের লাঠি। এগুলোর বিষয়ে জানতে চাওয়ায় জানালো এগুলো জাদুর লাঠি। এগুলো দিয়ে ছু করে দিলেই নাকি এই ভিডিও যারা শেয়ার দিবে তাদের মনের আশা পূরণ হয়ে যাবে। কার কার মনের আশা পূরণ হয়েছে কমেন্ট করে জানান। সেখান থেকে টুকটাক কেনাকাটা শেষে অপূর্ব সব দৃশ্য দেখতে দেখতে ফিরে আসি হোটেলে এবং ড্রেস চেঞ্জ করে আবারও ছবি তোলার উদ্দেশ্যে বের হই। সমুদ্রের গর্জন শুনতে শুনতে যেতে থাকি ঝাউবনের দিকে। বিচে ঘোরাঘুরি করছি, আশেপাশে বিভিন্ন কাপলও ঘোরাঘুরি করছে, সময় কাটাচ্ছে, যেটা সিঙ্গেলদের জন্য কিছুটা কষ্টদায়ক। আর আপনি যদি সিঙ্গেল থেকে থাকেন এবং পছন্দের বা যোগ্য পাত্র বা পাত্রীর সন্ধান না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে উৎসব মিডিয়া ম্যারেজ যশোর। তাদের কাছে অসংখ্য পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের চাহিদা সম্পূর্ণ পাত্র পাত্রীর সন্ধান তাদের কাছে আছে। ডক্টর, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিজীবীর পাত্র, বিভিন্ন বয়সী, বিভিন্ন চাহিদা সম্পূর্ণ, বিভিন্ন যোগ্যতা সম্পূর্ণ পাত্রী সন্ধানও তাদের কাছে আছে। এমনকি ডিভোর্সি বা বাচ্চা সহ যদি কেউ থেকে থাকে, তাদের জন্য কিন্তু তাদের কাছে সমাধান আছে। বিভিন্ন ধরনের এরকম পাত্রপাত্রী সন্ধানও তাদের কাছে আছে। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তাদের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে দেখতে পাবেন আপনারা। এটা একটি মেট্রোমনি প্রতিষ্ঠান, যাদের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত পাত্র বা পাত্রীর সন্ধান। তাই আর দেরি কেন, কল করুন এখনই। এরপর ঝাউবনের ভেতরে ঢুকে কিছু ছবি ও ভিডিও ধারণ করে ফিরে যাই আমাদের হোটেলে এবং সবকিছু গুছিয়ে এবারের এই শর্ট কুয়াকাটা ভ্রমণ শেষ করে রওনা দিই বাড়ির পথে।
আমাদের এই ভ্রমণের প্রধান উদ্দেশ্যই ছিল গন্তব্য নয়, সম্পূর্ণ ভ্রমণ যাত্রাকে বেশি উপভোগ করা। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি উপভোগ করেছি। আশা করি আমার সাথে আপনারাও ভিডিওটা দেখে একটু হলেও উপভোগ করেছেন, এবং এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খারাপ যেটাই লাগুক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসার সময় এই সুন্দর পায়রা সেতুতে দাঁড়ানোর সময় ছিল না, তাই আমরা ফিরে যাওয়ার সময় এখানে একটু দাঁড়াই এবং কয়েকটা গ্রুপ ছবি তুলি। এই ছিল আমার একটু অন্যরকম কুয়াকাটা ভ্রমণ গল্প। স্পেশাল থ্যাঙ্কস টু সেতু ভাই, যার সুবাদে এই ভ্রমণের সাক্ষী হওয়া। একই সাথে ধন্যবাদ জানাই ছোট ভাই রিয়াদকে, যার বাইকের পিছনে বসে এত পথ পাড়ি দিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।